এখন আমরা আলোচনা করব অ্যানসেস্ট্রাল হিলিংয়ের বিষয়। এই বিষয়টি ভীষণই মুখ্য একটি বিষয় এবং এই বিষয়ে নলেজ অনেকেরই হয়তো আছে, কিন্তু অনেকেই আছেন যারা এই বিষয়ে খুব একটা অবগত নন। সেই সকল মানুষদের জন্য এই অ্যানসেস্ট্রাল হিলিংয়ের বিষয়টি তুলে ধরলাম। প্রথম কথা, অ্যানসেস্টার্স কারা? অ্যানসেস্টার্স বলতে বোঝায় আমাদের পূর্বপুরুষ। এবার এখানে দুটো কথা বলবো যেটা মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন। যেমন আমাদের এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা মানুষ হিসেবে জন্মেছি। এবার খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে একজন পুরুষ এবং একজন স্ত্রী দুজনেরই যৌন জননের ফলে যারা সন্তান উৎপন্ন হয় তারা বংশানুক্রমে পূর্বপুরুষদের ক্যারেক্টারিস্টিক্সগুলো তাদের বংশধরদের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ একজন পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষের কার কার ট্রেইটস বা ক্যারেক্টার তার মধ্যে থাকবে? তার বাবা মায়ের থাকবে। তার বাবা মায়ের যদি থাকছে, তাহলে যেমন বাবার দিক থেকে যে ট্রেডসগুলো, সেগুলো বাবা কোথা থেকে পাচ্ছে? তার পূর্বপুরুষ, অর্থাৎ তার মা বাবার দিক থেকে পাচ্ছে। আর যেই পুরুষ মানুষের কথা এখানে উল্লেখ করলাম, সেই পুরুষ মানুষের মায়ের দিক থেকেও কিন্তু সে ট্রেডস বা কিছু ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে। কিন্তু মায়ের দিক থেকে আমরা যদি ভারতীয় সংস্কৃতির আচার আচরণ এটিকেই তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কি হয় যে এখনো পর্যন্ত যে নিয়মটা এখানে রয়েছে, অথবা আমরা যদি শিব পার্বতীর ক্ষেত্রেও দেখি, তাহলে অবশ্যই বিবাহ পরবর্তী সময় একজন স্ত্রী তার স্বামীর ঘরে যায়। বিয়ের পর সেই স্বামীর গোত্র কিন্তু তার নিজের হয়ে যায়, অর্থাৎ একজন মহিলা গোত্রান্তরিত হয়। সন্তান সন্তাদি যারাই জন্মগ্রহণ করবে, তার স্বামীর যে গোত্র, সেই গোত্র ধরেই কিন্তু এগিয়ে চলে। স্বাভাবিক বা প্রাকৃতিক বা সামাজিক নিয়মে, প্রাকৃতিক নিয়ম বলাটা ভুল হবে, সামাজিক নিয়মে সেটি হলেও আমাদের যে ডিএনএ, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় না। মানে সেগুলো এমন নয় যে শুধুমাত্র পিতা থেকেই আসবে, সেটা কিন্তু মাতা থেকেও আসছে, যেটা আমি প্রথমেই বললাম। তাহলে মাতা থেকে যখন আসছে, তাহলে সামাজিকভাবে যদি মাতার বংশ বা মাতার গোত্র চেঞ্জ হয়ও, কিন্তু প্রাকৃতিক নিয়মানুযায়ী কিন্তু সেই মায়ের ডিএনএ বা মায়ের যে ট্রেডস বা ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক একইভাবে একটি মেয়ের ক্ষেত্রে তার বাবা এবং মা দুইয়ের কাছ থেকে সে কিছু ট্রেডস বা ক্যারেক্টারিস্টিক্স প্রাপ্ত করে। এবার সেই মেয়েটি যখন বিয়ে করছে, অন্য গোত্রে চলে যাচ্ছে, অন্য বংশে চলে যাচ্ছে, তার যখন সন্তান সন্তাদি হচ্ছে, তখন সেই মেয়েটির ক্যারেক্টারিস্টিক্স ট্রেডস কিন্তু সেই বাচ্চাটির মধ্যে যাবেই, এবং তার স্বামীর ক্যারেক্টারিস্টিক্স ট্রেডসও বাচ্চার মধ্যে যাবে। কিন্তু সেই মেয়েটির যে ক্যারেক্টারিস্টিক্স ট্রেডসগুলো বাচ্চার মধ্যে যাচ্ছে, সে সেগুলো কোথা থেকে পেয়েছে? সে সেগুলো তার নিজের মা বাবার কাছ থেকে পেয়েছে, অথবা তার নিজের ঠাকুরদা বা ঠাকুরমার কাছ থেকে পেয়েছে, অথবা তার নিজের দিদা বা দাদুর কাছ থেকে পেয়েছে। এইভাবে তার নিজের যে বংশ, যেই বংশে সে জন্মগ্রহণ করেছে, সেই বংশের ট্রেডস বা ক্যারেক্টারিস্টিক্স পেয়েছে, এবং সেগুলো কোনো না কোনোভাবে সঞ্চারিত হয়েছে তার যে সন্তান তার মধ্যে। কিন্তু সেই মেয়েটির বিবাহ পরবর্তী সময় বা বিয়ে করেছে বলে, তার গোত্রান্তর হয়েছে বলে, তার অ্যানসেস্টররা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। তার পূর্বপুরুষ তার জন্মসূত্রে পাওয়া সেই সূত্রটা কিন্তু সেম থাকে, সেটা বিবাহ পরবর্তী হোক বা বিবাহ পূর্ববর্তী হোক। সুতরাং আমাদের অ্যানসেস্টর বলতে আমরা যেটা বুঝি, প্রত্যেকের ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য, সেটা পুরুষ এবং নারী নির্বিশেষে, সেটা হচ্ছে আমাদের অ্যানসেস্টার্স বলতে শুধুমাত্র আমার বাবার দিক থেকে নয় বা আমার পিতার দিক থেকে নয়, তার বংশ, তার পদবি, তার গোত্র আমরা ধারণ করলেও আমাদের অ্যানসেস্টার বলতে আমাদের ম্যাটার্নাল অ্যানসেস্টার্সদেরকে কিন্তু বোঝাচ্ছে, এবং প্যাটার্নাল অ্যানসেস্টার বোঝাচ্ছেই। জেনেটিক্যালি যেমন এটা, সায়েন্টিফিক্যালি যেমন এটা কারেক্ট, তেমনি হিলিংয়ের ক্ষেত্রে বা আমরা যদি খুব কোরে ডিপ লেভেলে যাই, তাহলে এই জ্ঞানটা থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে আমাদের প্রত্যেকের, আমার নিজের মা বাবার, তার মা বাবার, প্রত্যেকের ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, তাদের অ্যানসেস্টার্স কিন্তু প্যাটার্নাল এবং ম্যাটার্নাল দুই তরফেরই। আমি বায়োলজিক্যালি বলি, যেখানে আমি ডিএনএর প্রসঙ্গটা উত্থাপন করলাম। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বেসিক্যালি আমরা আমাদের পূর্বপুরুষদের জিন বহন করছি, আমরা আমাদের পূর্বপুরুষদের ডিএনএ বহন করছি। এটাকে আরও সহজ ভাষায় বললে, আমরা
যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের এই যে মনুষ্য শরীরটা, এই যে দেহটা, এটার গঠন কিভাবে হয়েছে? অনেকগুলো তন্ত্র দ্বারা। তন্ত্রের মধ্যে ধরুন শ্বসনতন্ত্র পড়ছে, রেচনতন্ত্র পড়ছে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তন্ত্রগুলো হয়, যন্ত্র বা অঙ্গের মাধ্যমে। যেমন ধরুন কিডনি বা বৃক্ক, এইগুলো নিয়ে তৈরি হয় রেচনতন্ত্র। আবার ধরুন পাকস্থলী বা ইন্টেস্টাইন, এইগুলো নিয়ে তৈরি হচ্ছে পরিপাকতন্ত্র। তাহলে বিভিন্ন ধরনের তন্ত্র নিয়ে আমাদের এই গোটা শরীরটা তৈরি। এবার এই তন্ত্রকে আমরা যদি ভাগ করি তাহলে বিভিন্ন অঙ্গর নাম বললাম, যেমন কিডনি বললাম রেচনতন্ত্রের মধ্যে পড়ছে, যেমন ইন্টেস্টাইনের কথা বললাম। এবার তার মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এছাড়া আরও অন্যান্য পাকস্থলীর কথা বললাম। এগুলো নিয়ে তৈরি হচ্ছে কি? পরিপাকতন্ত্র। তাহলে ওগুলো হচ্ছে অঙ্গ। আবার এই অঙ্গ বা যন্ত্রকে আমরা যদি আরও ভাগ করি তাহলে আমরা অনেকগুলো টিস্যু পাবো, যেটাকে বাংলাতে কলা বলা হয়। এবং টিস্যুরও যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কোষ। এই কোষই হচ্ছে আমাদের প্রত্যেকের দেহের গঠনগত এবং কার্যগত একক। এটা হচ্ছে বায়োলজিক্যাল ডেফিনেশন কোষের। এই একটি কোষ থেকেই বেসিক্যালি জীব তৈরি হয়। তো এই কোষ যখন এক থেকে একাধিক এবং একাধিক কোষ থেকে টিস্যু, একাধিক টিস্যু থেকে অঙ্গ বা যন্ত্র, একাধিক অঙ্গ বা যন্ত্র থেকে তন্ত্র এবং একাধিক তন্ত্র থেকে তৈরি হয় শরীর। এইভাবে আমাদের শরীরের গঠনটা হয়। এবার তার মধ্যে জিন থাকে, তার মধ্যে আমাদের বংশের যে গঠনগত কার্যগত একক সেটি হচ্ছে জিন, যেটা আমরা বংশানুক্রমে বহন করে আনছি আমাদের প্যাটার্নাল অ্যানসেস্টার্সদের থেকে এবং আমাদের ম্যাটার্নাল অ্যানসেস্টার্সদের থেকে। তাদের কিছু পার্টিকুলার ট্রেটস, কিছু ক্যারেক্টারকে আমরা বহন করে আনছি। এবার সায়েন্টিফিক্যালি, প্র্যাকটিক্যালি বা বায়োলজিক্যালি আমরা খুব সহজভাবে বলতে পারি যে হ্যাঁ, আমার ঠাকুরদার এই গুণটা আমার মধ্যে এসেছে, বা আমার ঠাকুরমাকে আমার মতো দেখতে, মানে তার ওই গুণটা আমি পেয়েছি, বা বাবা এইভাবেই কাজটা করতো, আমিও ঠিক এই প্যাটার্নেই কাজটা করি, এই মিলটা আমার মধ্যে রয়েছে। আমার মা ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডের, আমি আমার মায়ের মতো হয়েছি। আমার ঠাকুরদা ভীষণ সেন্সিবল, আমি আমার ঠাকুরদার মতো হয়েছি। আমার দিদিমা ভীষণ কাইন্ড হার্টেড ছিল, আমি আমার দিদিমার মতো হয়েছি। আমার পিসির নাকের মতো অনেকটা আমার নাক হয়েছে। আমার কাকার গায়ের রঙের মতো আমার গায়ের রঙটা অনেকটা হয়েছে। তো এরকমভাবে আমরা মিল খুঁজে বার করি। এগুলো হচ্ছে বহিরাবরণ, অর্থাৎ বাহ্যিক গঠনের মিল। এবং ঠিক একইভাবে আভ্যন্তরীণ মিলও আছে, যেরকম আমি বললাম যে সেন্সিবল, কাইন্ড হার্টেড বা ক্যালকুলেটিভ, প্র্যাকটিক্যাল, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ইমোশনাল থিং, অথবা এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই যে গুণাবলীগুলো, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ গুণাবলী, যেগুলোকে আমরা দেখতে পারি না, যেগুলোকে আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি, ফিল করতে পারি। কিন্তু এখন আমি যে কথাটা বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে, ভালো করে বুঝবেন, অ্যানসেস্টার্সদের বহিরাবরণের গঠন এবং আভ্যন্তরীণ গঠন যেমন সিমিলার হয়, কিছু কিছু মিল আমরা পাই, ঠিক তেমনভাবেই তাদের কোনো কর্মের এফেক্টও কিন্তু আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এবার এই জায়গাতে অনেকে নাক শিট করতে পারেন, অনেকে মনে করতে পারেন যে এগুলো আবার কী কথা, এগুলো মোটেই হয় না। কিন্তু জিন যেমনভাবে, ডিএনএ যেমনভাবে আমরা বহন করে চলেছি এক জনু থেকে অপর জনুতে, ঠিক তেমনভাবেই কর্মা অথবা ধর্মা, সব কিছুই কিন্তু, ধর্মা বলতে এখানে আমি ডিসিপ্লিনের কথা বলছি, আমি নিয়মের কথা বলছি, সেগুলোও কিন্তু এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হয়ে যায়। তাদের যেমন আমরা ভালো গুণ পাই, তারা যদি ভালো কোনো কিছু করে থাকেন, তাদের জেনারেশনে, তাদের সময়কালে তারা যদি কোনো ভালো কিছু করে থাকেন, তাহলে তার ব্লেসিংসও কিন্তু আমরা পাবো। সেটা অটোমেটিক্যালি আমাদের যে ডিএনএ, সেখানে কিন্তু অলরেডি প্রতিস্থাপিত থাকে। ঠিক তেমনভাবে তাদের দ্বারা ইন্টেনশনালি অর আনইনটেনশনালি যদি কোনো অঘটন হয়ে গিয়ে থাকে, বা তাদের দ্বারা যদি কোনো ভুল কর্ম হয়ে গিয়ে থাকে, তবেও কিন্তু সেগুলো আমাদের ডিএনএতে, আমাদের জিনে প্রতিস্থাপিত হয়ে যায় এবং তার এফেক্ট আমরা পেতে শুরু করি। সুতরাং ভুল কাজের ক্ষেত্রে আমরা কার্সড হই এবং ভালো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লেসড হই। এবার ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাই। যেমন
অনেক বাচ্চাদের ক্ষেত্রে বা তারা যখন বড়ও হচ্ছে কিছু কোয়ালিটি থাকে যে কোয়ালিটিগুলো অলরেডি মনে হয় যেন ইনেট কোয়ালিটি, মানে অলরেডি মায়ের পেট থেকে যেন আসছে, মানে বংশানুক্রমে আসছে, কিছু তো তারা শিখছে এনভায়রনমেন্ট থেকে, সেগুলো অ্যাডাপটিভ, এবং যেগুলো ইনেট কোয়ালিটি অলরেডি তাদের মধ্যে আছে। তো কী করে তাদের মধ্যে রয়েছে? এবার বায়োলজিক্যালি আমরা বলে দেবো হ্যাঁ ডিএনএ থেকে এসছে, তাহলে ডিএনএ থেকে যেমন এসেছে, তারা যখন সেন্সিবল, প্র্যাকটিক্যাল, তাদের হিউমার যখন বেশি হচ্ছে, তাদের আইকিউ হয়তো বেশি হচ্ছে, সব কিছুই ঠিক আছে, তাহলে সেই প্যাটার্নটা সেটা অলরেডি তার ঠাকুরদা বা তার দিদিমা বা তার কেউ জেনারেশনের কেউ হয়তো 2-3টে ধাপ ওপরে, মানে 2-3টে জেনারেশন ওপরে তার প্রপিতামহ বা তারও ওপরে তার থেকে কোনো কিছু পাওয়া, এই রকমও কিন্তু হয়। তো বেসিক্যালি 144, আই রিপিট, 144টা জেনারেশনের যে ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটস থাকছে, তাদের কর্মা ধর্মা সমস্ত কিছু, তাদের বহিরা গঠন, তাদের আভ্যন্তরীণ গঠন সব কিছু মিলিয়ে সেগুলো কিন্তু এইভাবে সঞ্চারিত হতে থাকে। তো সেই 144টা জেনারেশনের কোনো ভালো কিছু তারা যদি যাই করবেন না কেন, যদি ভালো কিছু করছেন তাহলে সেগুলোও যেমন আমরা পাই, তেমনি তাদের দ্বারা যদি কিছু খারাপ হচ্ছে এই 144টা জেনারেশন ধরে আমরা কিন্তু সেটাকে আমাদের জেনারেশনের মধ্যে দিয়ে সেটা অতিবাহিত হয়। তো সুতরাং এইভাবে আমরা ব্লেসড হই, অনেক কিছু যেগুলো ভালো ভালো তারা কাজ করেছেন বা তারা অনেক বেশি প্রেইজড হয়েছিলেন বা তাদের কোনো কোয়ালিটি ছিল, সেগুলো আমাদের ইনেট গুণের মধ্যে চলে আসে। ঠিক তেমনভাবেই তাদের যদি কোনো ম্যালেফিক ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে বা তারা যদি কারোর ক্ষতি করে বা কারোর জন্য হার্মফুল হয়তো পরিণত হয়েছিল, তাদের সেই কার্সগুলোও কিন্তু বা তাদের সেই কর্মার এফেক্টগুলো কিন্তু সেই জিনের মধ্যে থাকে এবং সেইগুলো কিন্তু বংশানুক্রমে সঞ্চারিত হয়। এই যে কর্মের কথাটা আমি বললাম, ধরুন কেউ ভালো কর্ম করেছেন, তার তো ফল পাবেই। ধরুন কেউ অ্যাথলিট ছিল, এবার তার যারা অপত্য বা 2-3টে জেনারেশন পর, ওই যে বললাম তার নাতির নাতি অথবা নাতনিও হতে পারে, এ একজন বড় অ্যাথলিট হলো। এবার অনেক ক্ষেত্রে আমরা কি হয় যে আমরা একটা ব্যস্ততম জীবনে থাকি, তো 3-4 জেনারেশন আগে কি হয়েছিল বা তাদের কি ফর্মুলা ছিল, তাদের কি লাইফস্টাইল ছিল, তাদের কি লাইফ প্যাটার্ন ছিল, তাদের কীরকম কী ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেগুলো সম্পর্কে খুব একটা আমরা ওয়াকিবহল হই না, বা আমরা নিজেদের জীবনে এতটাই বেশি মত্ত, আমরা আমাদের মানে এখনকার দিনে তো মানুষ তার নিজের মা বাবারই খোঁজ রাখতে পারে না ঠিক করে, আবার ঠাকুমা ঠাকুরদা বা দিদা দাদু তার বাবা মা বা ঠাকুরমা ঠাকুরদার বাবা মা বা দিদা দাদুর বাবা মা তাদের মা বাবা, এই সকল মানুষদের বৃত্তান্ত সব কিছু খুঁজে বার করা, সেই ইতিহাস পর্যালোচনা করাটা সম্ভব নয়। যারা করেন বা যাদের পক্ষে সম্ভব, তাদের হ্যাটস অফ, বাট অনেকেই আছেন যে সেটা করা সম্ভব নয় তাদের পক্ষে এই র্যাট রেসের যুগে। তো সেটা যাই হোক না কেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো সঞ্চারিত হয়ে যায়। এবার অ্যানসেস্ট্রাল হিলিং বা এই সময় যেমন মহালয়ের সময়তেও পূর্বপুরুষদেরকে জলদান করা, তাদের জন্য প্রার্থনা করাটাও যেমন ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই সময়টাতেও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই সময়গুলোতে তারা মর্তে আসেন এবং আমাদের সেবা নেন, আমরা তাদের সাথে কানেক্ট করতে পারি। তো অ্যানসেস্ট্রাল হিলিংয়ের মাধ্যমে কি হয়, তাদের যা কিছু পুণ্য, তাদের যা কিছু কামানো, তাদের যা কিছু তারা যা কিছুতে ব্লেসড ছিলেন, সেগুলো সেই ব্লেসিংসগুলো তো আমরা এনিহাও পেয়েইছি, কিন্তু যেগুলো কোনো না কোনোভাবে, যেটা আমি প্রথমেই উল্লেখ করলাম, যে ইন্টেনশনালি অর আনইনটেনশনালি যদি কোনো নেগেটিভ কর্মা তাদের দ্বারা হয়ে থাকে, তো সেগুলোর রেজাল্ট কিন্তু আমরা বাই কর্মা পাবই। এবার আমরা অনেক সময় বলি না যে কেন আমাদের মানে ডেস্টিনি এইরকম, কেন আমাদের এত কিছু করেও কোনো কিছু হচ্ছে না বা আমরা রেজাল্ট পাচ্ছি না। ম্যাক্সিমাম প্রবলেম থাকে হচ্ছে যেটা আমরা জানি না, আমরা রেমেডি খুঁজে যাই, রিচুয়ালস আমরা বিভিন্ন ধরনের করি যাতে ভালো থাকি, হিলিং করি যাতে ভালো থাকি, দ্যাট ইজ ডেফিনেটলি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিং, সেটা তো করতেই হবে, কিন্তু যেটা জানতে হবে, আমি যদি সোর্সটা খুঁজে বার করতে চাই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যানসেস্টারদের থেকে কিন্তু প্রবলেমগুলো রেইজ হয়। তো সেই কারণে তাদের হিলিং, এই অ্যানসেস্ট্রাল হিলিং করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। তো প্রথমে আমি রেমেডির পার্টটা বলে দিই। অ্যানসেস্ট্রাল হিলিং করতে গেলে আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে আমাদের 144 আমরা যদি পূর্বপুরুষ ধরি, তাহলে সেক্ষেত্রে ঠিক
কার দ্বারা কি হয়েছিল, কোনো না কোনো খারাপ কর্ম হয়েছিল কি না, এগুলো আমরা কিছু জানি না। তো যদি কিছু হয়ে থাকে সেই জন্য আমরা একটা মোমবাতি জ্বালিয়ে বা 14টা মোমবাতি জ্বালিয়ে আমরা তাদের সাথে কানেক্ট করতে পারি। সাদা মোমবাতি জ্বালিয়ে মেডিটেট করতে পারি। আমরা প্রার্থনা করতে পারি যে আপনারা যারাই আছেন আমার বংশের বা আমি যাদের বংশধর হিসেবে জন্মেছি, আমার ডিএনএ যারা ক্যারি করছেন, বিভিন্ন ডাইমেনশনে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আমার এনার্জির সাথে আপনাদের যাদের এনার্জি কানেক্ট করছে, তাদের সবাইকে আমার প্রণাম। এবং আমি করজোড়ে নিবেদন এটাই করছি যে আপনারা যে যেখানেই থাকুন না কেন, যে যে এনার্জি ফিল্ডেই থাকুন না কেন, যে যেই ডাইমেনশনেই থাকুন না কেন, আপনাদের অবশ্যই স্বর্গলোক প্রাপ্ত হোক এবং আপনারা খুব ভালোভাবে থাকুন। আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এবং আপনাদের যা কিছু ভালো কর্ম বা শুভ কর্ম যেগুলো রয়েছে তার ফল হিসেবে আমাদের কিছু অবশ্যই আশীর্বাদ করবেন, আমাদের সম্পূর্ণভাবে আশীর্বাদ করবেন, হাত খুলে আশীর্বাদ করবেন। অ্যানসেস্টররা আমাদেরকে চুজ করে। আমরা যারা দেখি আমাদের জীবনে অনেক রকম প্রবলেম, তো এবং সেটা ধরুন বিভিন্ন ধরনের হিলিং মডালিটি ইউজ করে বা বিভিন্ন ধরনের প্রেডিকশনের থ্রুতে, আকাশিক হিলিং হোক বা অন্যান্য হিলিংয়ের থ্রুতে আমরা জানতে পারি যে হয়তো অ্যানসেস্টরদের থেকে কোনো রকম কোনো সমস্যা আসছে, কোনো অ্যানসেস্ট্রাল কার্স রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তাদের সাথে অবশ্যই কানেক্ট করতে পারি। কিন্তু এক্ষেত্রে বিষয়টা কি হয় যে তারা আমাদেরকে চুজ করে যে আমার দ্বারা এই ঘৃণ্য কর্মটি হয়েছিল, কিন্তু আমি এটাকে তখন বুঝিনি, আমি পরে বুঝতে পেরেছি, বা আমি জীবদ্দশায় বুঝতে পারিনি, আমি পরে বুঝতে পেরেছি এটা আমার দ্বারা ঠিক হয়নি। তো তার মাঝে হয়তো আরও 7টা জেনারেশন চলে গেছে, 7জন পুরুষের জেনারেশন চলে গেছে, কিন্তু তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি ছিল না যে তার দ্বারা যে কর্মটা হয়েছিল, যে খারাপ কর্মটা হয়েছিল, সেটা যেন ধুয়ে যাক, সেটাকে রিকভার করতে পারুক। সেটা হয়তো হতো না। তো সেই কারণে ওই 7টা জেনারেশন পরে যে হয়তো জন্মেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে এমন কিছু করবে বা তার দ্বারা এমন কিছু অ্যাকশান হবে যার জন্য তার যে কৃতকর্মটা ছিল সেটার পাপটা যেন ধুয়ে যাবে। মানে সেটা হয়তো কোনো সেবা হতে পারে, কোনো সোশ্যাল সার্ভিস হতে পারে, হয়তো হতে পারে যে সে তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করেছিল, কিন্তু ওই যে 7টা জেনারেশনের যে পুরুষরা জন্মেছে হয়তো তাদের মধ্যে সে ক্যাপাবিলিটি ছিল না যে ওই 7টা পুরুষ আগে যার দ্বারা ওই কৃতকর্মটি হয়েছিল সেটা নিবারণ হোক, বা তাদের মধ্যে সে ক্যাপাবিলিটি ছিল না যে সে মানে তারা তাদের ওয়াইফকে এতটাই প্রায়োরিটাইজ করবে বা এতটাই ভালোবাসা দেবে যেই ভালোবাসার থ্রুতে সেই 7টা জেনারেশন আগে যিনি স্ত্রীর ওপর অত্যাচার চালিয়েছিলেন সেই যে কষ্টটা সেই স্ত্রী পেয়েছিলেন, সেই দুঃখটা যে স্ত্রী পেয়েছিলেন, সেটা নিবারণ হোক। কিন্তু ওই 7টা জেনারেশনের পরে যে পুরুষটা জন্মেছিলেন, সে তার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিস দেখেছে, হয়তো সেই কারণে সেই ছেলেটি হয়তো ডিপ্রেশনে চলে গেছিলো, সে লাভ অ্যাফেয়ার করেছিল কিন্তু সেটা খুব একটা সাকসেসফুল হয়নি। হয়তো হতে পারে যে কোনো মেয়েই তাকে বিশ্বাসঘাতকতা তার সাথে করেছে, সে তখন বুঝেছে যে কান্না কাকে বলে, বা সেই শোকটা, সেই ভালোবাসার শোকটা সে বুঝেছে, বুঝে নিজেকে ঠিক করেছে যে না, আমাকে কেউ কষ্ট দিয়েছে বা আমাকে কোনো মেয়ে ছেড়ে চলে গেছে, আমি যাকে ঘরে আনবো বা আমি আবার যাকে বিয়ে করে ঘরে আনবো তার যেন চোখের জল আমি না ফেলি। এই জায়গাতে বোঝার ব্যাপার রয়েছে। প্রথমত ওই যে 7টা জেনারেশন আগে যার দ্বারা ওই কৃতকর্মটি হয়েছিল, সেই কর্মের ফল হিসেবে ওই 7টা জেনারেশন পরে ওই ছেলেটি কি ফলটা পেল? ফল পেল যে সে বিশ্বাসঘাতকতার শিকার হলো। এবার তার মনের মধ্যে হাজারো প্রশ্ন যে আমি তো ওই মেয়েটির সাথে কোনো খারাপ কিছু করিনি, আমি তো মেয়েটাকে সম্পূর্ণভাবে ভালোবেসেছিলাম, কিন্তু তারপরেও আমি কেন রেজাল্ট পেলাম না, বা আমি ভালোবাসা পেলাম না, বা আমার সাথেই এরকম কেন হলো। সে প্রায় মানে সুইসাইডাল প্রোন হয়ে গেছে, সে প্রচণ্ড কষ্ট পেয়েছে, সে আর থাকতে পারছে না, আর সে বারবার ঈশ্বরকে প্রশ্ন করছে যে আমার সাথেই এটা কেন। কিন্তু ঈশ্বর তত সহজে আনসার দেবেন না। তো হতে পারে যে এই রকম ধরনের কিছু ঘটনা হয়তো ঘটেছিল এবং তার জন্য সে ওই জায়গা থেকে স্ট্রং হয়ে বেরোলো এবং সেটা ফিল করলো যে না, শোক কাকে বলে, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে। এরকম হতেই পারে যে ওই যে 7টা জেনারেশন আগে যে পুরুষটি স্ত্রীর ওপর অত্যাচার চালিয়েছিল, সেই পুরুষটিরই কোনো একটা এনার্জি ফর্ম সেই এখনকার যে পুরুষটির কথা আমি আলোচনা করছি তার মধ্যে প্রতিস্থাপিত হয়েছে এবং সে সেটাকে ফিল করেছে যে আসল শোক কাকে বলে।
তারপরে সে যখন স্ট্রং হলো, এই ফাইটটাই তো বেশি ইম্পর্টেন্ট, ফাইট করতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কর্মা। আমরা আমাদের ন্যাটাল চার্টে যা কিছুই দেখা যায়, যা কিছু আমরা প্রেডিকশনটা করছি ন্যাটাল চার্ট অনুযায়ী বা নিউমেরোলজি অনুযায়ী, তো সেটা হচ্ছে প্রেডিকশন। সেই প্রেডিকশনটা কি না তুমি পাস্ট লাইফ থেকে কি এনেছো, এবার সেটাকে দেখে শুনে তুমি প্রেজেন্ট কি করছো, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কর্মা। তো ও যে সেটা সাফার করলো, সেটা হচ্ছে কর্মার রেজাল্ট, যেটা পাস্ট লাইফ থেকে অলরেডি এসেছে। এবার সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে ও যে নিজেকে ভেঙে আরও না দিয়ে স্ট্রং হয়ে বেরোলো এবং এটা পণ করলো যে না, আমি যাকে আনবো তাকে সেই মর্যাদা দেব এবং তাকে কখনোই চোখের জল ফেলতে দেব না। সেক্ষেত্রে তাহলে সে ওই প্রবলেমটার সলিউশন বের করলো নিজে। তাহলে এই করে সারা জীবন দেখা গেল তার স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো, সে এটাকে ভালোভাবে হিল করতে পেরেছে। তাহলে ওই পূর্বপুরুষের যে প্রবলেমটা ছিল, যে কার্সটা ছিল, সে কিন্তু এটাকে ডিস্ট্রয় করলো। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যানসেস্ট্রাল হিলিং। আমি এটাকে যতটা ছোট করে বা সহজ ভাষায় বললাম, ঠিক ততটা সহজে তো জিনিসগুলো হয় না, এগুলো ভীষণ জটিল প্রসেস। এগুলোকে জানা অতটাও সহজসাধ্য ব্যাপার নয়, প্রচুর পরিশ্রম, অধ্যাবসায়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে, প্রেডিকশন করতে গিয়ে, অ্যানসেস্ট্রাল হিলিং করতে গিয়ে এগুলো দেখা যায়, এগুলো উঠে আসে যে এই ধরনের এনার্জি ছিল, এই ধরনের কিছু জিনিস ঘটনা ঘটেছিল। সেই কারণে এরকমভাবে একটা ছোট এক্সাম্পল আমি দিলাম। এরকম অজস্র এক্সাম্পল আছে। এগুলোর জন্য আমাদের অ্যানসেস্ট্রাল হিলিংয়ের ওয়ার্কশপ হয়। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই বিষয়ে, এগুলো মিস্টিক বিষয়, অকাল্টের বিষয়, হিলিংয়ের বিষয়। অ্যানসেস্ট্রাল হিলিং দ্য মোস্ট ডিফিকাল্ট এবং মোস্ট প্রমিসিং একটা চ্যাপ্টার ইন আওয়ার লাইফ, যেটা জানা এবং যেগুলোকে মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন। কারণ আমরা জানি যে আমাদের জীবনে প্রবলেমটা কেন শেষ হচ্ছে না, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা চাইছি যে প্রবলেমগুলো শেষ করতে। আমরা এটাও বুঝতে পারছি না যে সোর্সটা কী, কেন প্রবলেম হচ্ছে, কেন পারিবারিক হিংসা, পারিবারিক গোলযোগ, কেন কেউ কাউকে হিংসা করছে, কেন কেউ খারাপ, কেন কেউ ভালো। সমস্ত কিছু আমাদের ডিএনএতে লুকিয়ে থাকে, সমস্ত কিছু ট্রেটস, ক্যারেক্টার্স, সমস্ত কিছু আমাদের ডিএনএতে লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেগুলোকে ডিকোড করতে জানি না, ডিকোড করতে পারি না। তো আমরা যদি বায়োলজি নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে আমরা খুব সহজে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের যে প্রপার্টিস অথবা যে কেমিক্যাল ফিচার্স, সেগুলো এখন বিজ্ঞানীদের দ্বারা যতটা সহজে আয়ত্ত করতে পেরেছি, মানে তাদের গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি বা আমরা নিজেরাও পড়াশোনা করেছি, কিন্তু এই জিনিসগুলোর নিয়ে চর্চা খুব কম হয়। তো সেই কারণে এই জিনিসগুলোর প্রতি যদি ইন্টারেস্টেড ফিল করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর কিছু না হলেও অন্তত যেটা বলছিলাম, যে 14টা মোমবাতি জ্বালিয়ে আপনারা মেডিটেশন করতে পারেন, তাদের সাথে কানেক্ট করতে পারেন। আমরা অ্যানসেস্ট্রাল হিলিংয়ের ওয়ার্কশপে বিভিন্ন ধরনের মেডিটেশন শেখাইও, তাদের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা বোঝাই, জানাই। নর্মাল লেম্যান যারা কিছুই জানেন না হিলিংয়ের, তারাও কিন্তু এটা অটোমেটিক্যালি করতে পারেন। শুধু আপনাদের শান্ত থাকতে হবে, একটু নিরিবিলি পরিবেশের প্রয়োজন কিছুক্ষণের জন্য, 0.5 ঘন্টা 40 মিনিট পার করতে হবে নিজের জন্য এবং নিজের পূর্বপুরুষদের সাথে কানেকশন বিল্ড করবার জন্য। আপনারা প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন, অথবা যেরকম সময় পাবেন বছরে 1-2বারও করতে পারেন। এই পার্টিকুলার সময়গুলো ভীষণভাবেই ভালো। বেসিক্যালি তাদের দ্বার ওপেন হয় যখন তারা নিজেরাই চায় আমাদের সাথে কানেক্ট করতে। তো আপনারা যদি এই সময় কোনো দান করতে পারেন তাহলে খুব ভালো। গতকাল থেকেই ভীষণ ভালো মুহূর্ত শুরু হয়েছে এবং আগামী যে কদিন পর্যন্ত 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ চলবে। এছাড়া আপনারা এই সময়ের মধ্যে আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে যদি আপনারা পারেন, তাহলে নিজেদের সাধ্যমতো আপনারা কিছু দান করবেন। আপনারা পায়রাকে খাওয়াতে পারেন, কাক খাওয়াতে পারেন, গরুকে খাওয়াতে পারেন। আপনারা 14টা যে কোনো জিনিস কাউকে দান করতে পারেন। আপনাদের যেরকম সাধ্য, যেটা মনে হবে সেরকমই কোনো খাবার যদি দান করছেন, যারা বেসিক্যালি নিডি, যাদের প্রয়োজন, সেই সকল মানুষদের দেখে আপনারা দান করতে পারেন। আপনারা নিজেরা যদি ফিজিক্যালি নাও পারছেন, আপনারা এনজিওতেও দিতে পারেন। আপনারা এনজিওর সাথে কন্ট্যাক্ট করে বলতে পারেন যে আমি 14 জনের জন্য এটুকু সেবা করতে চাইছি। মন থেকে সেটা আসতে হবে, সেটা
কেউ করছে বলেই আপনাকে করতে হবে এরকম নয়। আপনার যদি মনে হয় যে এটা করা উচিত আপনার নিজের জন্য, আপনার নিজের পরিবারের জন্য, আপনার নিজের অ্যানসেস্টার্সদের জন্য, তাহলে অবশ্যই করবেন। এখানে আরও একটি কথা বলে আমি আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে, আমরা যদি অ্যানসেস্টারদের হিলিং করছি, তাহলে আমরা যেমন নিজেদের জীবনের প্রচুর সমস্যার সমাধান করতে পারবো, ঠিক তেমনভাবে আমাদের যারা অফস্প্রিং, আমাদের যারা অপত্য, আমাদের যারা নেক্সট জেনারেশন, যারা আমাদের উত্তরসূরি, তাদের ডিএনএতে যেন আমাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত কোনো কর্মের বাধা বা নেগেটিভ এনার্জি তাদের ডিএনএতে না যায়, আমরা কিন্তু সেই নিবারণও করতে পারবো। কারণ আমরা যদি হিল করে ফেলি তাহলে তো সেটা আর যাবে না, সেটা সেখানে স্টপ হয়ে গেল, সেটা সেখানে নিউট্রাল হয়ে গেল। মোক্ষ প্রাপ্তি যদি হয়ে যায়, কোনো কিছু যদি, কোনো কাজ, কোনো কর্মা যদি ফিনিশ হয়ে যায়, তাহলে তো সেটা আর রাউন্ড রাউন্ড হয়ে ঘুরবে না, সেটা তখন টার্মিনেট হয়ে যাবে। বা আমি হয়তো অর্ধেকটা হিলিং করতে পারলাম, বেশি হলে সম্পূর্ণভাবে একজন 7-8টা পূর্বপুরুষের যে সকল সমস্যা সেগুলো সমাধান করতে পারেন। তো আমরা সেটুকু করলেও যথেষ্ট। বাকিগুলো আমরা যদি পার্শিয়ালিও করতে পারি, তাহলে আমাদের যারা উত্তরসূরি তারা পুরোপুরি এফেক্টগুলো পাবে না, পার্শিয়ালি এফেক্টগুলো পাবে। এবং তারা যদি এই জিনিসগুলো শিখে যায়, তাহলে তারাও ধীরে 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 সেগুলোকে আয়ত্ত করে পার্শিয়াল এফেক্টগুলোকে কমিয়ে ফেলতে পারবে। কিন্তু আমরা যখন জানছি, আমরা যখন শুনছি, আমরা এগুলোর সাথে যখন কানেক্ট হয়েছি কোনো না কোনোভাবে ডিভাইনের মাধ্যমে, এই ইনফরমেশনগুলো যখন আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যারাই এই অডিওটি শুনছেন, এই ভিডিওটি দেখছেন, তাদের হয়তো ডিভাইন কল এটাই। এখনই হয়তো আপনাদের মনে হবে না অনেকেরই, বাট পরবর্তীকালে 2 বছর, 5 বছর, 10 বছর পরও যদি মনে হয়, আপনারা কিন্তু এটি অবশ্যই করতে পারেন। কিছুই না, শুধু কানেকশনটা তো বিল্ড করুন, শুধু মেডিটেট করুন, শুধু বুঝুন, ফিল করুন, ফিল করবার চেষ্টা করুন। অ্যানসেস্টার্সরা থাকে আমাদের সাহায্য করবার জন্যই, তারা আমাদের ক্ষতি করবেন না। কিন্তু আমাদের আশেপাশে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আলাদা আলাদা কিছু স্পিরিট থাকে, স্পিরিট গাইড থাকে, অ্যানসেস্টার থাকে, এঞ্জেল থাকে, তেমনি ইভিল স্পিরিটও থাকে। তো এগুলো খুব ভালোভাবে ট্রেন্ড হয়েই করা উচিত যদি আমরা একটু ডিপ লেভেলে যাচ্ছি। না হলে একটু অসুবিধায় পড়তে হয়। সব কিছুরই কিছু লিমিটেশন থাকে, কিছু টার্মস কন্ডিশন থাকে। তো সেই জন্য কোনো স্পেসিফিক ট্রেনারের কাছ থেকে ট্রেন্ড হয়েই ডিপ লেভেলে অ্যানসেস্টার হিলিং বা যে কোনো ধরনের হিলিং মডালিটিসের সাথে যুক্ত হওয়া ভালো। আদারওয়াইজ নর্মাল মেডিটেশনের মাধ্যমে আমরা নিজেদেরকে হায়ার ভাইব্রেশন নিয়ে যেতে পারি। অন্তত আমাদের যারা স্পিরিট গাইড রয়েছেন, আমাদের যারা অ্যানসেস্টার্স রয়েছেন, তাদের সাথে আমরা একটা কানেকশন বিল্ড করতে পারি। আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, আর অবশ্যই চেষ্টা করতে পারেন নিজেদের জীবনে স্বাচ্ছন্দ্য এবং সুখ আনার জন্য, এবং সর্বোপরি শান্তি আনার জন্য, নিজেদের অ্যানসেস্টার্সদের জন্য কিছু করার। অন্তত কিছু না হলেও যারা নিডি তাদেরকে দান করবেন, সেই দানের মাধ্যমে। কারণ আপনারা জানেন না যে কোথায় কী ক্ষতি হয়ে রয়েছে। হতে পারে সামান্য একটা কুকুরকে আপনি একটা বিস্কুট খাওয়ানোর ফলেও কিন্তু আপনার কোনো অ্যানসেস্ট্রাল কার্স থেকে আপনি মুক্তি পেতে পারেন। হয়তো কোনো না কোনো অ্যানসেস্টার এমন হয়েছিল যে একটা কুকুর খুব ডিস্টার্ব করতো বা তাকে কামড়াতে গিয়েছিল, কিন্তু সে আর কোনো উপায় না পেয়ে হয়তো কুকুরটাকে লাঠি দিয়ে এমন বাড়ি মেরেছিল সে মরেই গেছে। হয়তো সে কুকুরটা তখন প্রেগনেন্ট ছিল। তো আমরা তো জানি না যে কী এক্স্যাক্টলি হয়েছিল। সে কারণে দান ছাড়া আর তো পুণ্য কর্ম হয় না, আর ক্ষমাও অনেক পুণ্য কর্ম। তো জীবনে যেটা শেখা ভীষণভাবে প্রয়োজন, সেটা হচ্ছে রাগ না করা, ক্ষোভ না রাখা, ক্ষমা করে দেওয়া, শান্ত থাকা এবং দান করা। এই কাজগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো থাকতে পারবেন জীবনে। আজকে এইটুকুই। পরবর্তীকালে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে। ধন্যবাদ।